চলো তাহলে আমরা আগের বছর কিছু ক্লাস করেছি, অন্তত এক বছর ধরে তোমাদের সঙ্গে আছি। তো আবার আজকে এই রিজনিং এর নতুন কিছু টপিক, আর টপিক নতুন কিছু তেমন নেই। কিন্তু হচ্ছে আজকে যেটা আমরা করব, যে এতদিন আমরা যে শিখে এলাম, এবারে সামনে প্রচুর পরীক্ষা আছে। যেমন আমরা বেশ কিছুদিন ধরে রেলওয়েজ এর প্রবলেম গুলো করছিলাম, সাতটা সেটা আমরা করেছি, সেখান থেকে একটা আইডিয়া পাওয়া গেছে। তো এবারে আপাতত চোখের সামনে যে দুটো পরীক্ষা আমাদের রয়েছে, মানে যে দুটো পরীক্ষাকে টার্গেট করে আমরা এগোবো, রেলওয়ে যেমন চলছে চলছে, আমরা প্র্যাকটিস করেছি, অনেকগুলো একটা আইডিয়া পেয়েছি, তার উপরে বেশ করে করবো। সামনে আমাদের দুটো বড় পরীক্ষা আছে, একটা হচ্ছে এসএসসি 10+2, মানে ওই হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষাটা। আর রয়েছে হচ্ছে যেটা ফর্ম ফিল আপ চলছে, যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, তার প্রিলিমস পরীক্ষাটা আছে। তো সেইগুলোকে মাথায় রেখে আমরা যে সমস্ত টপিকগুলো শিখেছি এতদিন, যারা এখানে আজকে নতুন, মানে উল্টো দিকে যারা নতুন, বা যারা মানে তারা একটু সম্ভব হলে, মানে আমরা টপিক ডিসকাশন করবো, প্রত্যেকটা টপিকেই যাব, তার প্রবলেমস দেখবো, তার আইডিয়াগুলো বুঝবো। কিন্তু যদি কোথাও বেসিক্সের সমস্যা হয়, তার একটু পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন, কারণ তাতে কিন্তু সমস্ত টপিকের, প্রত্যেকটা টপিকের প্রত্যেক রকম টাইপের ডাউটটা ক্লিয়ার করা আছে। স্টিল আমরা যখন আজকে সলভ করবো, প্রত্যেকটা প্রবলেমেরই প্রত্যেকটা টাইপই আমরা সলভ করতে করতে যাব, আশা করি অসুবিধা হবে না। তাই আহ, তো তাহলে আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা ডাইরেক্টলি প্রবলেমে ঢুকে পড়ছি। আচ্ছা, তো এখানে আশা করি প্রত্যেকের কাছে স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে। স্ক্রিনের সাইজ কি আর বাড়াতে হবে এনিবডি, না এটা ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, দরকার পড়লে আমি সেই স্ক্রিন সাইজটা বাড়িয়ে দেবো। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে, আমরা এতদিন এই যে যে টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মানে এসএসসি 10+2 এর ক্ষেত্রে কিছু টপিক থাকে রিজনিং এর, মানে আমরা মোটামুটি প্রিলিমস এর পরীক্ষাতে 25টা, মানে 25টা কোশ্চেন আমাদেরকে করতে হয়, মানে রিজনিং থেকে, অঙ্ক থেকে, জিকে থেকে, এবং ইংলিশ পার্ট থেকে। তো আমরা রিজনিং পার্টের যে 25টা কোশ্চেন করবো এসএসসি 10+2 তে, তার কিছু কোশ্চেন আমরা ভেঙে নিয়েছি, মানে কিছু টাইপ আমরা পাচ্ছি এখানে বিগত বছরের কোশ্চেন গুলো ঘেটে আমরা ঠিক কটা পার্টিকুলার চ্যাপ্টারের উপর একটু জোর দেবো। মানে কোশ্চেন কি হয় না, পরীক্ষা অনুযায়ী আমরা এটা বারবার বলেছি, যে পরীক্ষার লেভেল যত বাড়ে, তো আমাদের কোশ্চেনের সাবজেক্টের, মানে টপিকের লেভেলটাও তত বাড়ে। কিন্তু 10+2 এর ক্ষেত্রে তোমরা যদি বিগত 3-4 বছরের প্রশ্ন একটু দেখো, তাহলে দেখতে পাবে যে মোটামুটি একটা বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু 10+2 তে আসে। কারণ পরীক্ষাটা হয় কি, মানে কোশ্চেন হয় মোটামুটি সোজা, কিন্তু একটু হাই স্কোরিং এক্সামিনেশন হয়। তো সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা এই টপিকগুলোকে আমরা আগেও দেখেছি, আগেও করেছি, শিখেছি। সেটা একবার করে বলে দিচ্ছি যে আমরা কোন টপিকে জোর দেবো, কারণ কিছু টপিক আছে যেগুলোকে আমাদের এসএসসি 10+2 এর জন্য করতে হবে না। তার মধ্যে সবচেয়ে বড় যে টপিকটা, সেটা হচ্ছে ভার্বাল রিজনিং, মানে ওই যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, বা ওই কি বলে অ্যাসারশন, রিজন, যেগুলো আমরা করতাম আর কি। তো সেগুলো কিন্তু করতে হবে না, কারণ সেগুলো করে টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। তাই এই যে টপিকগুলো আমাদের রয়েছে, যেমন ধরো গিয়ে আলফা নিউমেরিক সিরিজ, নাম্বার র্যাঙ্কিং পজিশন, ডাইরেকশন সেন্স টেস্ট, অ্যালফাবেট টেস্ট, কোডেড ইনইকুয়ালিটিটা একটু নতুন জিনিস, এটা আমরা শিখবো পরের দিন, এই জন্য আমরা এটাকে আজকে রাখিনি। আজ আমরা একটু বেসিক, মানে পুরোনো জিনিসগুলোকে আবার চর্চা করছি। তারপরে কোডিং, ডিকোডিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো সবই মোটামুটি আমরা আগে দেখেছি। কিন্তু কি হচ্ছে, মানে মানে আমরা তো সমস্ত, মানে রিজনিং এর সিলেবাসে যা যা আছে সবকিছু দেখেছিলাম, কিন্তু এসএসসি 10+2 এর জন্য এই পার্টিকুলার চ্যাপ্টার গুলোকে একটু পারলে ছবি তুলে নিও, বাড়িতে প্র্যাকটিস যখন করবে, এই চ্যাপ্টারটাকেই ভালো করে করতে হবে। কারণ এই মানে যা বিগত বছরের 25, মানে ওই 25টা কোশ্চেন থাকছে, তো সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের উপর বেস করে আসছে, এর বাইরে কিন্তু আসেনি। তাই এগুলোকে যদি আমি, মানে এই চ্যাপ্টারগুলোকে বারবার প্র্যাকটিস করি, আমার আশা আছে যে মোটামুটি আমরা এখন পরীক্ষা দিতে বসবো, তখন আউট অফ 25 কম করে হলেও 22টা কোশ্চেন আমরা অ্যাটেম্প করতে পারবো। ঠিক আছে, তাহলে পারলে একটু এইটা ছবি তুলে নিয়ে যখন বাড়িতে প্র্যাকটিস করবে, আমরা এগুলোই করব। তো আজকে এরই মধ্যে কিছু চ্যাপ্টার্স আমরা প্র্যাকটিস করব, তারপর পরের দিন আবার বাকিগুলোকে প্র্যাকটিস করবো, এইভাবে আমরা এগিয়ে যাব। দেখা যাক আজ আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে আমাদের কাছে। তো প্রথমে আসছি আমরা আলফা নিউমেরিক সিরিজে। আলফা নিউমেরিক সিরিজ ব্যাপারটা, মানে আমি আরেকবার ছোট্ট করে মানে আমাদের ফর্মুলা গুলোকে একবার একটু বলে দিই। যে ধরো আলফা নিউমেরিক সিরিজ ব্যাপারটা কি, মানে দু রকম সিরিজ, তিন রকমের হয়। একটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজ মানে কি, কোনো একটা পার্টিকুলার সিরিজ দেওয়া থাকবে বা কোড দেওয়া থাকবে, যেখানে আমার এ থেকে জেড পর্যন্ত যে আমার অ্যালফাবেট গুলো, তাকে বিভিন্ন রকম ভাবে সাজিয়ে দেওয়া হয়, তার মধ্যে অড ওয়ান আউট, তার মধ্যে মিসিং নাম্বার, এগুলো খুঁজে বের করতে হয়।
আবার কিছু হয় কি নিউমেরিক সিরিজ হয়, মানে ধর দেওয়া আছে 1 3 5 7 পরেরটা কত, তাহলে আমরা শুধু এবিসিডি দিয়ে পেলাম অ্যালফাবেট সিরিজ, শুধু নাম্বার দিয়ে পেলাম 1 2 3 5 7 এরকম ইত্যাদি প্রভৃতি দিয়ে পেলাম হচ্ছে নাম্বার সিরিজ। কিন্তু যে জায়গাটাতে অ্যালফাবেট এবং নাম্বার একসাথে দেওয়া থাকবে তাকে বলা হচ্ছে অ্যালফা নিউমেরিক সিরিজ। এবং এসএসসি 10+2 এর ক্ষেত্রে পার্টিকুলারলি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে তুমি আইবিপিএস বলো, এসএসসি সিজিএল সিএসএল যা খুশি বলো, তাতে কিন্তু অ্যালফা নিউমেরিক সিরিজটা বেশি করে আসে মোর দ্যান অ্যালফাবেট এবং শুধু নিউমেরিক। কারণ কি এখানে দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলে একটুখানি পড়তে প্রবলেম হতে পারে। তাই দেখা যাক কি বলছে আমাকে। বলছে স্টাডি দ্য ফলোইং ডিজিট লেটার সিম্বল সিকোয়েন্স কেয়ারফুলি। এটা এই কথা ভালো করে দেখবে, ডিজিট লেটার সিম্বল মানে একটা একটা সিকোয়েন্সের মধ্যেই, একটা সিরিজের মধ্যেই কোথাও আছে অ্যালফাবেট, কোথাও আছে নাম্বার, কোথাও সিম্বল, তিনটাকে মিলিয়ে দেওয়া হয়েছে। সিকোয়েন্স কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। কি আছে আমার সিরিজটা দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা, আমি এটাকে একটুখানি জুম করছি তোমাদের দেখতে সুবিধা হবে। বলছে 4p প্লাস SR9b ইত্যাদি করে দেওয়া আছে এই সিরিজটা। এবার কোশ্চেনটা কি বলছে, ইফ দ্য অ্যাবভ সিকোয়েন্স ইজ রিটেন ইন দ্য রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার মানে যেভাবে শুরু হয়েছিল আমরা প্রথম থেকে না শুরু করে শেষ থেকে শুরু করব, দ্যাট ইজ কল্ড রিভার্স অর্ডার। মানে প্রথম সেন্টেন্স মানে নাম্বার হবে হচ্ছে 1, তারপরে @কিউ করে যাবে, মানে আমরা এইভাবে সিরিজটাকে পড়বো। আমরা এইভাবে পড়তাম কিন্তু এইভাবে পড়ছি না, আমরা ডান দিক থেকে বাঁ দিকে পড়বো, সেইটা হচ্ছে আমার রিভার্স অর্ডার। তাহলে তাহলে বলছে হুইচ এলিমেন্ট উইল বি ফিফথ টু দ্য রাইট অফ দ্য 16th এলিমেন্ট ফ্রম দি রাইট এন্ড। আচ্ছা, এইখানে আমরা দুভাবে করতে পারি অঙ্কটা। একটা হচ্ছে যে আমরা হাতে ধরে গুনতে পারি, যে আচ্ছা যখন আমরা একটা সিকোয়েন্স স্টার্ট করছি তখন আমাদের যেদিক থেকে স্টার্ট করব তাকে আমরা বলবো লেফট হ্যান্ড, এবং যেদিকে শেষ করব তাকে আমরা বলবো রাইট হ্যান্ড। এটা এটা মাথায় রাখবে। তো তুই যেখান থেকে স্টার্ট করো না করো, সাপোজ আজকে আমরা শুরু করতে পারি 1 3 5 7 তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড বলবো এবং এই পার্টটাকে রাইট হ্যান্ড বলবো। আবার যদি আমরা এখানে শুরু করি A B 3 7 C, তাহলে আমরা যদি এদিক থেকে পড়ি তাহলে আমরা এইটাকে লেফট হ্যান্ড বলবো আর তখন এইটাকে রাইট হ্যান্ড বলবো। মানে এখানে কিন্তু লেফট আর রাইটটা কিন্তু রিভার্স হওয়া মানে কিন্তু উল্টে যাচ্ছে না, যেমন পড়ছি তাকে তার রেসপেক্টে লেফট এবং রাইটটাকে ধরে নেবো। ঠিক আছে, তাহলে আমরা বলছে যে ফিফথ টু দা রাইট অফ দা 16th এলিমেন্ট ফ্রম দি রাইট এন্ড, মানে আমাকে গুনতে হবে কোন দিক থেকে, এই দিক থেকে গুনতে হবে আমাকে, মানে লেফট থেকে শুরু করলেও আমাকে গুনতে হবে কোন থেকে না, পেছন থেকে গুনতে হবে। এবার আমি হাতে ধরে গুনতে পারি 16 নম্বর কটা, তার থেকে 5টা কটা, এইভাবে গুনতে পারি। কিন্তু আমি একটা কথা বলবো, যে আমরা দেখো যখন ট্রেনের অঙ্ক করি তখন কি বলা হয়, যে দুটো ট্রেন যখন একই দিকে যায় তখন তাদের ভেলোসিটি গুলো বা স্পিডটা মাইনাস হয়ে যায়। আবার দুটো ট্রেন যখন ডিফারেন্ট সাইডে যায় মানে মুখোমুখি আসে তখন তাদের স্পিডটা কি হয় না প্লাস হয়ে যায়। তাহলে এখানে আমার একটা জিনিস খেয়াল করো, যে আমাকে দুটোই সেম ডিরেকশন দেওয়া ছিল, একটা হচ্ছে রাইট এবং আরেকটা হচ্ছে রাইট এন্ড, রাইট। তাহলে যেহেতু আমার দুটো ডিফারেন্ট ডিরেকশন দেওয়া নেই, সেম ডিরেকশন দেওয়া আছে, তাহলে আমি কি করবো না ট্রেনের ফর্মুলা এখানে ইউজ করবো, হাতে গোনার দরকার আমার নেই। কি করলাম, যে এখানে 16 থেকে -5 করলাম, কেন না যেহেতু দুটোই আমার সেম ডিরেকশন ছিল, দুটোকেই আমাকে রাইটেই যেতে হচ্ছে। তাহলে আমি পাচ্ছি কত, 11th ডিজিটটা আমাকে দেখতে হবে, মানে 11th ক্যারেক্টারটা আমাকে খুঁজতে হবে। কিন্তু কোন দিক থেকে 11th, যেটা আমার লাস্টে দেওয়া থাকে ভালো করে বুঝবে, ফ্রম দা রাইট এন্ড, এই ফ্রমটা যে ডিরেকশন থেকে আছে সেখান সেই দিক থেকে আমাকে মাপতে হবে। ঠিক আছে, তার মানে 11th ফ্রম দি রাইট এন্ডটা আমাকে মাপতে হবে। তাহলে আমি এখানে এবার এখান থেকে গুনে নিই কটা হতে পারে 11th ফ্রম দি রাইট এন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমার এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে বা কোশ্চেন মার্কটা আছে, এই কোশ্চেন মার্কটা হচ্ছে আমার 11th ফ্রম দি রাইট এন্ড। মানে এখানে যদি আমি কোশ্চেনটা পড়ি যে আমার এই 4p ইত্যাদি প্রভৃতি সিকোয়েন্সটাকে প্রথমে কি করলাম, রিভার্স অর্ডার করলাম, মানে উল্টো দিক থেকে পড়লাম হলো। তারপরে বলছে ফিফথ টু দ্য রাইট অফ দ্য 16th ফ্রম দ্য রাইট এন্ড। আচ্ছা আমি যদি প্লেন ভাবে গুনি দেখা যাক ঠিক হচ্ছে কিনা। তাহলে আমরা এটা পেয়েছি 11, তাহলে 1 2 মানে 12 13 14 15 16 নম্বর হয় এইটা। এবার এটার রাইটে 5 5 ঘর সরে আসতে হয়, মানে কটা
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে সেই জিজ্ঞাসার চিহ্নটাই হচ্ছে আমার আনসার। আমি যদি ম্যানুয়ালি গুনি, আমি যদি ফর্মুলা ইউজ না করি, তাহলে আমার এখানে কি বলতে চাইছিল, যে ফিফথ টু দ্য রাইট অফ দ্য 16th এলিমেন্ট ফ্রম দি রাইট এন্ড। তার উত্তর মানে আমাকে কি করতে হচ্ছে, 16 - 5, কিন্তু কোন দিক থেকে না, রাইট এন্ড থেকে আমাকে 11টা গুনতে হবে। গুনে আমি কি পাচ্ছি না, এই যে আমার কোশ্চেন মার্কটা আছে সেটাকে আমি আনসার বার করতে পারছি। ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকলে বলবে, কারণ এই টাইপের অঙ্কই মানে অনেক রকম, মানে বিভিন্ন রকমের হয়। কখনো অ্যালফাবেট থাকবে, কখনো শুধু নাম্বার থাকতে পারে, কখনো শুধু রিড থাকতে পারে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা আমার সেম সেম হয়। আমরা এই লজিকটাও এই নাম্বার সিকোয়েন্স ইউজ করতে গিয়েও কিন্তু করব। তাই এখানে কারোর কোনো ডাউট থাকে, ডাউটটা ক্লিয়ার করবে। লিগুড়ি, কোনো ডাউট আছে? ফাইন। কল্যাণী, ডাউট আছে? আসানসোল, ডাউট আছে? আসানসোল, এনি ডাউট? বাঁকুড়া ক্লিয়ার? পূর্ত ভবন ক্লিয়ার? পূর্ত ভবন ক্লিয়ার হলে একটু হাত তুলে জানাবে। আচ্ছা, আই গেস সমস্যা হয়নি। ঠিক আছে, আমরা এরকম অঙ্ক পরে আবার পাবো কিছুক্ষণ বাদে। আচ্ছা, এবারে আমরা ওপরের সিকোয়েন্সটাকে একটু মুছে দিচ্ছি, কারণ কি আমরা আমাদের এই 2 নম্বর কোশ্চেনটা ওপরের সিকোয়েন্সটাকে বেস করেই ছিল। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ শিলিগুড়ি, বলো। যদি রাইট টু রাইট আছে মিলে আমরা লেস করছি, তাই তো? এখন যদি লেফট টু লেফট হয় কি করবো স্যার? লেফট টু লেফট হলেও একই হবে, মানে ধরো যদি ডিরেকশন সেম থাকে তাহলে আচ্ছা। আমরা বিয়োগ করব। হ্যাঁ। ঠিক আছে, যদি ওকে স্যার। আমার ডিরেকশনটা উল্টে যায়, সাপোজ ধরো আজকে আমাকে এখানে বললো যে রাইট টু যে আমি তোমার কথাটা ধরছি, যে ফিফথ টু দ্য লেফট অফ দ্য 16th ফ্রম দ্য রাইট। যদি এখানে হতো, এখানে দুখানা রাইট ছিল, আমি এটাকে পাল্টে দিলাম, তখন কি করতাম, 16th ফ্রম দ্য রাইট করলে আমি কি পাচ্ছি আমার। এইবার খেয়াল করো যে আমার কি আছে, দুটো, একটা লেফট আছে, একটা লেফট আছে, একটা রাইট আছে, তাই তো? তাহলে আমার ট্রেনের ফর্মুলা অনুযায়ী কি করতে হবে, 16 + 5 করতে হবে। কেন কি আমার দুটো বিপরীত দিকে যাচ্ছে। এবার সেখান থেকে করে 21 হলো, কিন্তু 21 ফ্রম হোয়ার, 21 ফ্রম দ্য রাইট, কারণ ফ্রম দা যেখান থেকে থাকবে সেখান থেকে আমাকে 21 গুনতে হবে। তাই 21 ফ্রম দি রাইট করে আমার কি হলে এইটা 16 হচ্ছে। এবার তার থেকে 5 ঘর আমি লেফটে সরছি, মানে কত হচ্ছে, 1 2 3 4 5, তখন তখন আনসার হতে @। শিলিগুড়ি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। ফাইন, থ্যাংক ইউ। আমরা এই অঙ্ক পরে আরো পাবো, আমাদের আরো চর্চা হবে, চিন্তা করার কিছু নেই। আচ্ছা, আমি এগুলো একটু একটু মুছে দিচ্ছি, কারণ কি আমার সেকেন্ড অঙ্কটাও ঠিক এই এই কোশ্চেনটার উপরে বেস করেই তৈরি হয়েছে। আচ্ছা, এবারে আমাকে বলা হচ্ছে যে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইন দ্য অ্যাবাভ সিকোয়েন্স। এবার এই তথ্য, এই কোশ্চেনগুলো করার ফার্স্ট স্টেপ কি, এখানে 3 রকম ভাবে হতে পারে। হয় প্রশ্ন করবে হাউ মেনি সাচ নাম্বারস, অথবা প্রশ্ন করতে পারে হাউ মেনি সাচ লেটার্স, অথবা বলতে পারে হাউ মেনি সাচ সিম্বলস। ঠিক আছে, তাহলে আমাকে আগে দেখে নিতে হবে কটা নাম্বার আছে, কোশ্চেন পরে পড়বো। তাহলে সেখান থেকে কি হলো, আমার কোশ্চেনটা ছোট হয়ে গেল। নাম্বার কটা আছে, 1 2 3 4 5 6টা নাম্বার আছে, রাইট? তারপরে বলছে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইন দ্য অ্যাবাভ সিকোয়েন্স, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ কনসোনেন্ট। ভাওয়েল হলে কিন্তু চলবে না, মানে সরি, AEIOU এগুলো হলে চলবে না, এগুলো বাদ দিয়ে যে কোনো অ্যালফাবেট থাকতে পারে, অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল। ভালো কথা। তাই দেখো এই 4 নম্বরটা, 4-এর আগে কিচ্ছু নেই, তার মানে আমি 4 নম্বরটাকে হিসেবে ধরবো না, আমার আমার একটা নাম্বার বাদ চলে গেল। তারপর দেখো 9 নম্বর, তার আগে আছে কনসোনেন্ট, কিন্তু পরে সিম্বল থাকতে হতো, পরে একখানা লেটার চলে এসছে, তেমন 9 নম্বরটাও এই গ্রাউন্ডে হবে না। 3 নম্বরে দেখো যে তিনটা, আগে একটা এ আছে, এ কিন্তু কনসোনেন্ট নয়, এ হচ্ছে ভাওয়েল। কিন্তু যদি এটা আজকে এ না থেকে আমার অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু এটা আমি গ্রান্ট করতে পারতাম, কিন্তু আমার এই ভাই গ্রাউন্ডে 3 নম্বরটাও হবে না। 7 নম্বরটা কি বলছে, 7-এর আগে একটা সিম্বল চলে এসেছে, আগে একটা কনসোনেন্ট থাকার কথা, সিম্বল নয়, কারণ দেখো বলছে প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, মানে হচ্ছে একটা নাম্বার হবে, তার আগে থাকবে একটা কনসোনেন্ট, পরে থাকবে একটা সিম্বল, কিন্তু এই ক্ষেত্রে আমরা 7টাকেও পুট করতে পারছি না।
এক সেকেন্ড, এখানে কোশ্চেনটা বোধহয় একটু ভুল আছে। আচ্ছা, আমি যদি এই এই অপশনটাকেই বাদ দিই, আমি এই মানে অপশনটা ভুল পুট হয়েছে। যদি আমি এখানে কোশ্চেন ধরি, দেখো 6 নম্বরটা, 6 নম্বর 6 নম্বরের আগে আছে একটা সিম্বল, পরে আছে কনসোনেন্ট, তাতেও হচ্ছে না। এবং 1 নম্বরের আগে আছে সিম্বল, পরে কিচ্ছু নেই। তার মানে আলটিমেটলি নান অফ দেম হচ্ছে এখানে আনসার। এখানে অপশনটা ভুল করে প্রিন্ট হয়েছিল। তার মানে এখানে যদি বলে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার ইন দ্য অ্যাবভ সিকোয়েন্স, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ কনসোনেন্ট অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই এ সিম্বল, সেক্ষেত্রে এই অঙ্কটার উত্তর হবে হচ্ছে নান। মানে কোনো এরকম নাম্বার আমরা এখানে পাচ্ছি না। মানে এখানে তোমার অপশনে নান, 1 2 3 এরকম ভাবে দেওয়া থাকবে। তো তোমাকে সেই অপশনটা খুঁজে বের করতে হবে। তারপর সে এখানে তোমাকে বলতে পারে যে এখানে এমন কতগুলো সিম্বল আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। সাপোজ এই অঙ্কটা তোমরা করো, যে বলছে এখানে এমন কতগুলো সিম্বল আছে যার আগে এবং পরে একটা করে কনসোনেন্ট আছে। এমন কতগুলো সিম্বল আছে, ঠিক আছে, আমার এখানে খুঁজতে হবে এমন কতগুলো সিম্বল আছে যার আগে একটা কনসোনেন্ট এবং পরে একটা করে কনসোনেন্ট আছে। ঠিক আছে, তো তাহলে আমি সিম্বলটা আগে খুঁজে নিই। আমার প্লাস একটা সিম্বল, হ্যাশ একটা সিম্বল, কোশ্চেন মার্ক, গ্রেটার দেন, পার্সেন্টেজ, অ্যান্ড এবং অ্যাট দি রেট। এবার আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট খুঁজতে হবে আমাকে। তাহলে প্লাসের আগে পি পরে এস, এটা একটা হতে পারে আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট। হ্যাশের আগে বি পরে ভাওয়েল হয়ে যাচ্ছে, তাই হ্যাশটা এখানে হবে না। আবার দেখো, বা এখানে কোশ্চেন মার্কের আগে 3 পরে 7 মানে নাম্বার চলে আসছে, এটাও এখানে হবে না। আবার যদি আমি গ্রেটার দেন দেখি, আগে সি পরে জেড, আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট, এটা হতে পারে। পার্সেন্টেজ দেখতে গেলে আগে জেড পরে 6, এটা এটা হচ্ছে না। আবার এখানে যদি আমি অ্যান্ড দেখতে চাই, তাহলে আগে ডি পরে কিউ, হচ্ছে। আবার যদি অ্যাট দি রেট দেখতে চাই, আগে কিউ পরে 1, হচ্ছে না। তার মানে যদি আমাকে প্রশ্ন করতো ফাইন্ড আউট সাচ পেয়ার অফ সিম্বলস হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ কনসোনেন্ট অ্যান্ড ফলোড বাই আ কনসোনেন্ট অলসো, মানে একটা সিম্বল যার আগে এবং পরে কনসোনেন্ট আছে, তাদের সংখ্যা কতগুলো হতো, তার সংখ্যা হতো কটা, 3টে। এইভাবে কিন্তু তোমাকে এই জাতীয় কোশ্চেনগুলো দেওয়া হয়। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে, কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো পরের অঙ্কগুলো দেখা যাক। আর কারণ কি, আমাদের এই অ্যালফা নিউমেরিক সিরিজে প্রচুর টাইপের অঙ্ক আছে, কিন্তু এসএসসি 10+2 তে পার্টিকুলারলি প্রায় বিগত বছরের প্রশ্ন, এবং বিগত বছরের প্রশ্নে এই টাইপের অঙ্কগুলোকে তুলে তুলে দেওয়া হয়েছে। তাই আমরা টাইপগুলোকে বুঝে বুঝে প্র্যাকটিস করব। ঠিক আছে, মানে এগুলো তোমাদের এই কারণেই দেওয়া, যাতে বাড়ি গিয়ে এই টাইপের অঙ্কগুলোকে বেশি করে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, 3 এবং 4টা কেউ একটু সলভ করে দাও দেখি, এনিবডি? অপশন এ। বাঁকুড়া বলছে অপশন এ। আচ্ছা ঠিক আছে, আর 4 নম্বরটা শিলিগুড়ি বলো। 3 নম্বরটা এই হবে স্যার, এ। 3 নম্বরটা এ হবে, ঠিক আছে, দুজনে সেম আনসার পেলাম। আর 4 নম্বরটা কি হবে, কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখা যাক। বলছে এখানে কি কি আছে, ডব্লিউ ইকুয়ালস টু 144, একটা ব্ল্যাঙ্ক আছে, তারপর আছে এস ইকুয়াল টু 100, তারপর আছে কিউ 81, এবং আছে হচ্ছে ও 64। যদি আমি অ্যালফাবেটিক্যালি ধরি, যদি আমি অ্যালফাবেটটা আগে দেখি, তাহলে দেখো ও এর পরে একটা পি মিসিং, তারপরে কিউ হয়। কিউ এর পরে একটা আর মিসিং, তারপরে এস হয়। এস এর পরে আচ্ছা ও পি কিউ, কিউ আর এস, তারপর এখানে কি হবে, টি ইউ, তাই এখানে দুটো করে হবে। তার মানে এখানে এখানে একটা টি মিসিং, টি এর পরে এখানটাতে ইউ হবে, তাহলে এবার ইউ এর পরে ভি মিসিং, এখানটা ডাব্লিউ হচ্ছে। তার মানে আমি এখানে ইউ পাচ্ছি। এবারে ইউ যখন পাচ্ছি, তার মানে আমার অপশন সি আর অপশন ডিটা আমার বাদ চলে গেল, 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে দেখো, 144 মানে হচ্ছে 12 স্কোয়ার,
100 মানে হচ্ছে 10 স্কোয়ার, 81 মানে হচ্ছে 9 স্কোয়ার, এবং 64 মানে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে আমার এখানে দেখো একটা করে নাম্বার কমছে, 12, তারপর ব্ল্যাঙ্ক 10, 8, 10, 9, 8। তাহলে এই পার্টটা কত হবে আমার? এখানে 11 স্কোয়ার হতো, মানে হচ্ছে কত না 121। যারা অপশন বলছিলে এ, ভেরি গুড। ঠিক আছে, মানে জাস্ট এখানে কি হচ্ছে, একটা অ্যালফাবেট এবং একটা নাম্বার একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে, এবং দুটো দুটো ডিফারেন্ট লজিকে তাদের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার একটা কথা মনে রাখবে, যখন অ্যালফা নিউমেরিক সিরিজ থাকবে, তো তখন কিন্তু নাম্বারের সঙ্গে নাম্বারকে দেখবে এবং অ্যালফাবেটের সঙ্গে অ্যালফাবেটকে দেখবে, দুটোকে একসঙ্গে মিলিয়ে ফেলবে না, বা অ্যালফাবেটের যে ভ্যালুগুলো সেগুলোকে বার করে করতে যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4 নম্বরটা আমরা দেখে নিই কি কি হতে পারে। 4 নম্বরটা হচ্ছে, ধরো বলছে C4X, ওকে, F9U, তারপরে আসছে এটা 11 নয়, এটা হচ্ছে আই, এটা আই হবে, এটা হচ্ছে I16R। তাহলে পরেরটা কত হতে পারে? আগে আমি নাম্বারটা দেখে নিই, পরে অ্যালফাবেট দেখবো। এখানে কত আছে? 4, 4 মানে কত? 2 স্কোয়ার। 9, 9 মানে কত? 3 স্কোয়ার। 16 মানে কত? 4 স্কোয়ার। তাহলে এবারে তারপরেরটাকে আমি অবশ্যই 5 স্কোয়ার বলতে পারি, তার মানে সামথিং 25 ওয়ালা নাম্বারটা আমার মাঝখানে আসবে। তাই 25 দিয়ে কি আছে আমার কাছে? তিনটে অপশন পাচ্ছি, যেমন অপশন ডিটাকে আমি আমি এখান থেকে বাদ দিতে পারি, মানে মাঝে আমার 25 আসবে। এবার সি থেকে এফ, এবার দেখো, এবার নিয়মটা কি, এক একটা অ্যালফাবেট তার সঙ্গে সম্পর্কযুক্ত, মানে আমি সি এর সঙ্গে এফ এর সম্পর্ক খুঁজবো, এফ থেকে আই এর সম্পর্ক খুঁজবো, এবং আই থেকে তারপরে এইখানে সম্পর্কটা খুঁজবো এক। আবার এক্স থেকে ইউ খুঁজবো, ইউ থেকে আর খুঁজবো, এবং আর থেকে এইখানে নাম্বারটা খুঁজবো। কি হচ্ছে তাহলে সি থেকে এফ আমি যাচ্ছি কি করে? ডিই এফ, তিনটে ঘর। এফ থেকে জি এইচ আই, তিনটে ঘর। আই থেকে আমি এখানে কত যাব? জে কে এল, মানে তিনটে ঘর, শুরুতে একটা এল দিয়ে নাম্বার থাকবে। এবার দেখো, তার মানে এখানে অপশন এটাও আমার এখানে বাদ চলে গেল। এবারে পরেরটা কি হবে? এক্স থেকে ইউ হচ্ছে, তাহলে এক্স থেকে যদি ইউ হয় তাহলে কি হবে? ডাব্লিউ ভি, মানে ইউ মানে -3 হচ্ছে। ইউ থেকে আর, তাহলে এখানে কি হচ্ছে? টি এস আর, -3 হচ্ছে। এবার এখানে আর থেকেও তাহলে আমাকে -3 করতে হবে, যে কিউ পি ও, তাহলে L25O, L25O, অপশন সি হচ্ছে আনসার। মানে আমার কি হচ্ছে, নাম্বারগুলো পরপর একটা নাম্বার সিরিজের পরপর নাম্বারের স্কোয়ার হলো। প্রথম যে লেটারটা পাচ্ছি, মানে ফার্স্ট লেটারটা, সেটা +3 করতে পারছে। আবার যেটা লাস্ট লেটার পাচ্ছি, সেটা আমার -3 করে করে কমছে। এইটা আমার অ্যালফা নিউমেরিক সিরিজ, এবং এই জাতীয় অঙ্কগুলো করতে একটু সময় লাগে, তাই এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এটা বলে দেওয়া হয়নি, এটা আগের বছর মানে 2019 সালে যে পরীক্ষাগুলো হয়েছে সিএইচএসএল এর, তার একটা সেটের কোশ্চেন ছিল। যদি কোনো ডাউট থাকে এখানে ক্লিয়ার করবে। ঠিক আছে, আসানসোল কিছু বলবে? ঠিক আছে, আচ্ছা, কারোর কোনো ডাউট আছে? শিলিগুড়ি ক্লিয়ার? একবার রিপিট করুন স্যার। হ্যালো, হ্যাঁ বলো। একবার রিপিট করুন না স্যার। হ্যাঁ রিপিট করবো, ঠিক আছে রিপিট করছি। আমি এটা তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু 11 নয়, এটা হচ্ছে আই। ঠিক আছে, ওকে। তাহলে আমার দেওয়া আছে C4X, দেওয়া আছে F9U, দেওয়া আছে I16R। তাহলে পরেরটা কত, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমাকে এখানে আমি আগের অঙ্ক থেকে কি শিখলাম? নাম্বারের সঙ্গে নাম্বারের সম্পর্ক, লেটারের সঙ্গে লেটারের সম্পর্ক। ঠিক আছে, তাই নাম্বারের সঙ্গে নাম্বারের সম্পর্ক গুনে নি। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে সেই সম্পর্ক অনুযায়ী এখানে একটা 5 স্কোয়ার হওয়া উচিত, মানে মাঝখানটায় বসা উচিত 25। এবার 25 যখন পাচ্ছি, তখন আমার অপশন ডিটাতে 27, মানে বাদ চলে যাচ্ছে। তারপর দেখো, সি থেকে এফ 3 ঘর এগিয়ে গেলে পাওয়া যায়। এফ থেকে আই
3 ঘর এগিয়ে গেলে পাওয়া যায়। এবং আই থেকে যদি আমি 3 ঘর এগিয়ে যাই জে কে এল, তাহলে আমার প্রথমটার উত্তরটা আসে। তাহলে এখান থেকে আমি অপশন এটাও বাদ দিতে পারি। এবার এক্স থেকে ইউ, এটা 3 ঘর পিছিয়ে গেলে পাওয়া যায়। ইউ থেকে আর, এটাও 3 ঘর পিছিয়ে গেলে পাওয়া যায়। এবং আর থেকে আমি যদি 3 ঘরে পিছিয়ে যাই, তাহলে সেই গ্রাউন্ডে আমার এখানে আসে কত না ও। তাহলে এখানে আমরা অপশন সিটা হচ্ছে আনসার। শিলিগুড়ি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমার অ্যালফা নিউমারিক সিরিজে যে 4টে টাইপ আমি দেখলাম, হয় আমাকে একটা বড় সিরিজ দিয়ে দেবে, তার থেকে বিভিন্ন রকম কোশ্চেন খুঁজে বার করতে বলবে, যেটা আমরা দেখতে পেলাম প্রথমটায়, অথবা এরকম অ্যালফাবেট এবং নাম্বার মিশিয়ে দেবে, যেখান থেকে আমাকে কিন্তু মিসিং নাম্বার বা নেক্সট ইন দ্য সিরিজ এইগুলো খুঁজে বের করতে হবে। এই এই দুটো, এই তিন দু রকম টাইপ বেসিক্যালি আমাদের এই সিএইচএসএল পরীক্ষাতে বেশি করে আসে। আছে আরো 7 থেকে 8 রকম টাইপ, কিন্তু সবকটা টাইপ এই মুহূর্তে করবার দরকার নেই, কারণ আমরা যেহেতু প্রথম পরীক্ষাকে মাথায় রেখে করছি, এবং এইগুলো বাড়ি গিয়ে বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং আরো কিছু টাইপ থাকলে আমরা এরপরে আরো প্র্যাকটিস সেট করব, তখন তাতে কিন্তু আসবে। আজকে প্রিলিমিনারি হিসেবে আলফা নিউমেরিক সিরিজে আমরা এই টাইপগুলোকে দেখতে পেলাম। ফাইন, চলো পরেরটায় যাওয়া যাক। এরপর আসছে ডাইরেকশন সেন্স টেস্ট। ডাইরেকশন সেন্স টেস্ট আমরা আগেও করেছি, যে আমাদের বিভিন্ন রকমের অঙ্ক হয়, এবং এখানে কি হবে, একদম বেসিক গুলো খুব সহজ অঙ্কগুলোকে এখানে দেওয়া হবে। এবং একটা কথা বলে দিই, যে ডাইরেকশন সেন্স টেস্টে সবচেয়ে শক্ত যে অঙ্কটা, হচ্ছে শ্যাডো শ্যাডো দিয়ে করার যে অঙ্কগুলো, সকালবেলা বেরোলাম, বেরিয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো, মুখোমুখি দাঁড়াচ্ছি, তার শ্যাডো আমার ডান দিকে পড়লো, সে মুখ করে আছে। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু সিচুয়েশনে একটু কম আসে, তবুও আমরা প্র্যাকটিস করবো। তাই তাই এবার আমরা শুরু করছি ডাইরেকশন সেন্স টেস্ট। এবং এখানে একটা কথা মনে রাখবে, আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, যে নিজেকে বসিয়ে সব জায়গায় পুট করবে। তোমার দিক ছবির ডান দিক, তোমার বাঁ দিক ছবির বাঁ দিক হবে। যদি সেটাও উল্টো হয়ে যায়, কিন্তু গন্ডগোল হতে বাধ্য, রাইট? তাহলে আমাকে এখানে প্রথম অঙ্ক দেখি কি বলছে। প্রথম অঙ্ক এখানে বলছে যে ম্যান ট্রাভেলস 25 কিলোমিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট। যদি এই একটা পয়েন্ট হয়, এই পয়েন্ট থেকে আমি 25 কিলোমিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট জার্নি শুরু করলাম, হয়ে গেল। তারপরে বলছে দেন টার্নস 90 ডিগ্রি টু হিজ লেফট অ্যান্ড ট্রাভেলস অ্যানাদার 4 কিলোমিটার। তাহলে আমি যদি ওয়েস্টে মুভ করে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কোন দিকে হয়? তাহলে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমাকে টার্ন করতে হয়, তাহলে এখানে কিন্তু আমাকে লেফটে আসতে হবে টুয়ার্ড সাউথে। এবার দেখো এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি, যদিও 90 ডিগ্রি কথাটা তোমাদেরকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, শুধু লেফট বললেও কিন্তু আমি সাউথেই আসতাম। তাই 90 ডিগ্রি টার্মটা কিন্তু হচ্ছে টাইম ওয়েস্ট করানোর জন্য টার্ম, একটু সাবধানে করবে এই জন্য। তাহলে আমাকে আসছি কত না 4 কিলোমিটার, আমি এখানে 25 কিলোমিটার হয়ে গেল। তারপরে 90 ডিগ্রি টার্ন করলাম এবং লেফট, এবং ট্রাভেল করলাম কত না 4 কিলোমিটার। এবারে বলছে ফাইনালি হি টার্নস লেফট অ্যান্ড কভার্স 25 কিলোমিটার। তাহলে এই মুহূর্তে আমি আছি কোন দিকে? সাউথ ফেসিং। সাউথে ফেস করে থেকে যদি আমি লেফট টার্ন করি, তাহলে আমার কোন দিকে যাব? আমি যাব হচ্ছে ইস্টের দিকে। সাউথে ফেস করে আমি লেফট টার্ন করলে আমি যাব কোন দিকে? ইস্টের দিকে। আমার আছে কত? আবার 25 কিলোমিটার ট্রাভেল করলাম। এবারে বলছে ইন হুইচ ডাইরেকশন ইজ হি নাও ফ্রম হিজ অরিজিনাল পজিশন। তাহলে এইটা হচ্ছে আমার আমার অরিজিনাল পজিশন। এবার যদি আমি এটাকে একটা কাল্পনিক ভাবে জুড়ে দিই, কারণ কি, আমার এই পার্টটাও 25, এই পার্টটাও 25, তাহলে আমার এইখানটা যদি আমার একটা বন্ধ হয়ে যায়, তাহলে আমার এই যে স্টার্টিং পয়েন্ট এ, সেখান থেকে এন্ডিং পয়েন্ট বিটা কোন দিকে হবে? টুয়ার্ড সাউথে। যদি আমাকে প্রশ্ন করতো কত ডিস্টেন্সে আছে, তার উত্তর কত হতো? উত্তর হতো 4 কিলোমিটার, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গেল, যার প্যারালাল লাইন দুটো হচ্ছে ইকুয়াল লেন্থ। তাহলে এই পার্টটা 25, এই পার্টটাও 25, সেই গ্রাউন্ডে এইখানটা 4 হলে এই পার্টটুকু 4 হওয়া উচিত। তাহলে এই কোশ্চেন অনুযায়ী আমার সেই ভদ্রলোক অরিজিনাল পজিশন থেকে লাস্ট পজিশনে আসছেন, আছেন কোন দিকে? না সাউথের দিকে আছেন। যদি আমাকে প্রশ্ন করতো কত ডিস্টেন্স তিনি মেনটেন করছেন, তার আনসারটা হবে কত না 4 কিলোমিটার। এখানে শুধু ডিরেকশন চেয়েছে। এটা 2016 সালের পরীক্ষাতে এসেছিল, আমি সেখান থেকে কোশ্চেনটা তুলেছি। তাহলে এখানে আনসার সি হচ্ছে, অপশন সি হচ্ছে আনসার। কারোর কোনো ডাউট থাকলে ক্লিয়ার থাকবে। যে এখানে তোমাদের মধ্যে যদি কেউ নতুন থেকে থাকো, ডাইরেকশন অঙ্ক আজকে এখানে প্রথম করছো,
এনিবডি থাকলে বলবে। শিলিগুড়ি ক্লিয়ার হয়েছে? আসানসোল এই ডাউট? আচ্ছা, কল্যাণী ক্লিয়ার হয়েছে? বাঁকুড়া? আচ্ছা, পূর্ত ভবন? ঠিক আছে। শিলিগুড়ি কিছু বলবে কি? ওকে ফাইন।